আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আপনারা এর আগে হয়তোবা কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে অনেকেরই ধারণা আছে, তবে আজকে এটার যে বিজনেস অ্যাপ্লিকেশনটা আছে, আমরা এটার বিজনেস অ্যাপ্লিকেশন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম যেটা আছে এখানে, যেমন দেখুন আমাদের এখান থেকে আসলে আমরা কোন কোন জিনিসগুলো দেখব, এই জিনিসগুলো দেখুন এখানে আছে যে আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন কোনগুলা, এটা আসলে আমরা কিভাবে বুঝতে পারি এই বিষয়টা সর্বপ্রথম আমরা দেখব। যেমন হাউ টু রিকগনাইজ কোয়াড্রেটিক ইকুয়েশন, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশন গুলোকে কিভাবে আসলে আমরা রিকগনাইজ করতে পারতেছি এই বিষয়টা। এরপরে যেটা আছে সেটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রিকগনাইজেশন প্রসিজার, সেটা আমরা দেখব যে কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা রিকগনাইজ করতে পারি যে হ্যাঁ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এবং তারপরে হচ্ছে এলিমেন্টস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, এলিমেন্টস গুলো কি কি, যে আসলে কোয়াড্রেটিক ইকুয়েশনে কোন কোন এলিমেন্ট থাকতে পারে সেই এলিমেন্ট গুলো আমরা খুঁজে বের করব বা দেখব। দেন টাইপস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো কত প্রকার। দেন সলভ, কিভাবে আসলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে। এবং তারপরে হচ্ছে এটার অ্যাপ্লিকেশন গুলো কোথায়, মানে বিজনেস অ্যাপ্লিকেশন গুলো কোথায় দরকার আছে। তো চলুন শুরু করা যাক। আপনারা বোধহয় একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে পাচ্ছেন। এটা আইনস্টাইনের বিখ্যাত কিনেটিক এনার্জি যে সূত্রটা, থিওরি অফ রিলেটিভিটি, ইকুয়াল এমসি স্কোয়ার। এটা মোটামুটি সি সি স্কোয়ারটা টু হিসাবে চলে আসছে, এটা আসলে এমসি স্কোয়ার হিসাবে আসবে। আপনারা সবাই তো বোঝেন এই সূত্রটা, খুব পপুলার একটা সূত্র। তো জাস্ট আপনাদের একটা দেখানোর জন্য আর কি সূত্রটা এখানে রাখা। এরপরে হচ্ছে আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো কোনগুলা, সেগুলো আসলে এখানে আমরা তুলে ধরছি যে এই এই বিষয়গুলো আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে আসলে আসলে আমাদের এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো কোনগুলা এবং কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো আসলে আমরা কিভাবে সিলেক্ট করতেছি। তো সর্বপ্রথম যে বিষয়টা আছে এখানে, যে কোয়াড্রেটিক কামস ফ্রম ল্যাটিন কোয়াড্রেটাস। কোয়াড্রেটাস এই কথাটা থেকে কোয়াড্রেটিক আসছে, যেটার শব্দ বা অর্থ হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে তো বোঝেন যে বর্গ। যেমন আমরা যদি দুইয়ের বর্গ বের করি, তাহলে 2 গুণ 2, তাহলে কত হয়? 4। আবার এটা যদি -2 এর বর্গ করি, তাহলে -2 গুণ -2, তাহলেও কত? 4। তো এটাই হচ্ছে বর্গ। এবং এইটার আগে আমরা এটাকে কোয়াড্রেটাস বলতাম, যেটা ল্যাটিন কোয়াড্রেটাস ছিল, আর যেটার অর্থ হচ্ছে স্কোয়ার। এবং এই কোয়াড্রেটাস থেকে আসলে আমাদের এই কোয়াড্রেটিক কথাটা চলে আসছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন, আমাদের আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা এটা আমাদেরকে বুঝতে হবে। তো এইটা কোয়াড্রেটিক ইকুয়েশন বোঝার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনের ম্যাক্সিমাম যে আপনার পাওয়ার হবে, পাওয়ার সেটা হবে ম্যাক্সিমাম কত পর্যন্ত? স্কোয়ার পর্যন্ত। এবং এর একটা ফার্স্ট পাওয়ার থাকতেও পারে, নাও পারে। যেমন যদি আমি এখানে ধরি, যেমন মনে করেন x² প্লাস 3x - 10 = 0। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আবার যদি আমি হয়তোবা লিখি যে x² - 4 = 0, তো উভয় ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেন, দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে এখানের ম্যাক্সিমাম পাওয়ার যেটা আছে সেটা কিন্তু হচ্ছে 2, এবং কিন্তু এর মিনিমাম কোনো পাওয়ার নেই, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর অন্য দিক থেকে প্রথম যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম সর্বপ্রথম, একটা একটা জিনিস দেখেন, এটার ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু এক্স এর এখানে 2, এবং এই এক্স এর ক্ষেত্রে কিন্তু একটা এক পাওয়ার আছে। তার মানে এটা হচ্ছে সেকেন্ড পাওয়ার এবং এটা হচ্ছে ফার্স্ট পাওয়ার। কিন্তু এই ইকুয়েশনে শুধু একটা সেকেন্ড পাওয়ারই আছে। তো এই দুইটাই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পাওয়ার প্লাস ফার্স্ট পাওয়ার একসাথে, আর এটা জাস্ট সেকেন্ড পাওয়ার। তো এইভাবে আসলে এগুলোই কোয়াড্রেটিক ইকুয়েশন। এরপরে হচ্ছে আসলে কোয়াড্রেটিক ইকুয়েশনে কোন কোন এলিমেন্ট থাকে, এটা আসলে আমরা কিভাবে বুঝবো। তো এখানে দেখেন কোয়াড্রেটিক ইকুয়েশনে যে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো কোনগুলা।
সর্বপ্রথম হচ্ছে কোএফিসিয়েন্ট। যেমন আমরা যদি ওখানে একটা আরেকটা লিখি, যেমন আমরা হয়তো বা আগের এই ইকুয়েশনটাই লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 3x - 10 ইজ ইকুয়াল টু 0। একটা জিনিস লক্ষ্য করেন, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, আমরা যদি এখানে আসলে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে কি একটা এক আছে, তো এই একটা হচ্ছে কোএফিসিয়েন্ট। এবং এর সাথে সাথে দেখেন আর কি কি আছে। প্রথমে যে একটা ছিল, এ একটা ছিল হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তার মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কত? এটা আমরা জেনারেলি আসলে এইভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এখানে 1x² প্লাস 3x - 10 ইজ ইকুয়াল টু 0, এই কথাটা এইভাবে লেখা হয়। এখানে a সমান সমান 1, b সমান সমান 3, আর c সমান সমান হচ্ছে -10। তো প্রথমে যেটা আছে এটা দেখেন, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স, মানে এক্স এর সাথে যেটা থাকে সেইটা। আর বি যেটা, সেটা হচ্ছে মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, মানে ডাবল পাওয়ারের সাথে যেটা থাকবে সেইটা। ডাবল পাওয়ারের সাথে যেটা থাকবে সেইটা। এরপরে হচ্ছে সি। সি হচ্ছে আমাদের সিম্পলি যে কনস্ট্যান্টটা, সেটাকে আমরা সি বলতেছি। হ্যাঁ, কনস্ট্যান্ট টার্ম, সেটা হচ্ছে সি। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এক্স। আমরা আসলে আমরা যেটা বের করতে চাচ্ছি, এই বের করতে চাওয়ার যে বিষয়টা, এটাই হচ্ছে এক্স ভেরিয়েবল। তার মানে হচ্ছে দা আননোন, যেটা আমরা বের করতে চাই। তো এটা আপাতত এতটুকুই দেখেন, আমরা ম্যাথ করলে আসলে এটা বুঝতে পারবো। এখানে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে দেখেন, একটা হচ্ছে জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন, আর একটা হচ্ছে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা আগে যেমন দেখিয়েছিলাম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেমন 1x² প্লাস 3x - 10 ইজ ইকুয়াল টু 0। এখানে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে a সমান সমান 1, x² মানে তো x² প্লাস বি সমান সমান হচ্ছে 3x মানে x। এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের এখানে প্লাস মাইনাস বিষয় না, অবস্থার পরিপ্রেক্ষিতে যেটা আসে সমান সমান 0। তার মানে এটা হচ্ছে একটা পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, এই সরি, জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন। আর এইটা যেটা আছে দেখেন, এইটা হচ্ছে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, কারণ এখানে শুধু সেকেন্ড পাওয়ার আছে এক্স এর। এক্স এর কিন্তু এখানে ফার্স্ট পাওয়ার যেটা, যে শুধুই এক্স, যেমন এই যে আগেরটাই ছিল, এটা কিন্তু নেই। যেমন এখানে 3x ছিল, এক্স এর উপরে পাওয়ার ছিল 1, এটা কিন্তু দেখেন এখানে কিন্তু নাই। এখানে এক্স এর উপরে সরাসরি পাওয়ার 2, কোনো ফার্স্ট পাওয়ার নাই। তো এটাকে আমরা বলি হচ্ছে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে এর মধ্যে কোনো ভেজাল নাই। যাই হোক, এরপরে হচ্ছে আসলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো কিভাবে সলভ করতে পারি। এটা খুবই দরকারি একটা জিনিস, কারণ সলভ করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় নবেলিটি। তো সর্বপ্রথম আমরা যে কোনো একটা জিনিসকে ফ্যাক্টরিং করে ফেলতে পারি, আর একটা হচ্ছে কমপ্লিটিং স্কোয়ার করতে পারি। তো ফ্যাক্টরিং করা কোনটা সাধারণত, যেমন আমরা যেটা দেখাচ্ছি x² প্লাস 3x - 10 ইজ ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা এখন সলিউশন করি, তাহলে কি আসে, যে x², 5কে এই 10 আছে, 10কে যদি সিম্পলি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5 আর যাচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখুন, আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে আমাদের বড় কোনটা ছোট কোনটা। আমাদের বড় ফ্যাক্টরস হচ্ছে 5 আর ছোট ফ্যাক্টরস হচ্ছে 2। তাহলে এইখানে যে সংখ্যাটা আছে, সেই সংখ্যার প্রথমে যে চিহ্নটা আছে, সেই চিহ্ন কিন্তু আপনার কি রাখতে হবে, সেক্ষেত্রে এইখানে ইকুয়েশনে আমাদের যে চিহ্নটা আছে, যেমন -+3x, তাহলে এইখানে যে দুইটা ফ্যাক্টরস আছে, এই দুইটা ফ্যাক্টরস এর ভিতরে যেটা বড়, সেইটার সামনে প্লাস রাখতে হবে। তার মানে একটা আছে 5, তার মানে 5 এর আগে প্লাস, এবং এই দুইটা মিলে 3 বানাতে হবে। আর একটা আছে 2, 5 এর আগে প্লাস আসলো কারণ আমাদের এইখানের যে সংখ্যাটা আছে ওর আগে প্লাস আছে।
এবং এই দুইটা 5 থেকে যদি আমরা দুইকে কোন ভাবে আসলে তিনে রূপান্তর করতে পারি সেটা হচ্ছে মাইনাস করলে, তখন আমাদের কত আসবে? 3। তো যাই হোক, তাহলে এবার আমরা পরবর্তীটা লিখি। তাহলে লক্ষ্য করেন এখন কত আসে। তাহলে যদি সলভ করা হয় তাহলে এখানে আসবে হচ্ছে 5x প্লাস, সরি, প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। ফ্যাক্টরিং করলে বা মিডিল টার্ম, তাহলে এক্স প্লাস 5 কমন নিলে, 2 কমন নিলে আবার এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে কমন নিলাম আমরা এক্স প্লাস ফাইভ আর হচ্ছে এক্স মাইনাস 2 থাকে এইটা। তাহলে আমাদের এক্স এর মান আসে -5 একটা, আর এক্স এর মান আসে 2 একটা। তো এখানে আসলে নেগেটিভ ভ্যালু অনেক সময় গ্রহণযোগ্য হয় না, তবে সেক্ষেত্রে আমাদের ভ্যালু হচ্ছে 2। তো এইটা আমরা যেভাবে করলাম, এটা হচ্ছে ফ্যাক্টরিং করা। আর একটা যেটা কমপ্লিটিং স্কোয়ার, যেটা আমাদের দ্বিতীয় যে নাম্বারটা বলছে, এটা আসলে আমাদের বর্গের একটা সূত্র আছে। সেটা হচ্ছে -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রটা ব্যবহার করে আমরা আসলে কি করি, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি। এবং এই সূত্রটা আসলে যেখান থেকে আসছে, সূত্রটা আসছে মেনলি আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের মূল থেকে। আমরা যদি এটাকে ধরি, তাহলে আমাদের পিওর কোয়াড্রেটিক, এই জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ওইটা থেকে কিন্তু আসলে আলটিমেটলি আমাদের এই অংশটা আসে। তো আমরা অঙ্ক করতে গেলে কিন্তু এই অংশটা দিয়ে অনেক জিনিসগুলো সলভ করাবো। ইন জেনারেল আপনারা দেখতে পারবেন। তো চলুন সামনে এগোই। এখানে মেথড অফ ফ্যাক্টরাইজেশন কিছু দেওয়া আছে, আপনারা দেখেন। আর এরপরে হচ্ছে মেথড অফ কমপ্লিটিং স্কোয়ার। এই যে এটা, আমরা এটা যেটা দেখতেছি, এটা একটা সূত্র ব্যবহার করে, একটু আগে আমরা যে সূত্রটা লিখলাম, এই যে এই আপনার এই যে সূত্রটা, এটা সবচেয়ে বড়, এই যে এটা। হ্যাঁ, আপাতত এটা এত বেশি তো বোঝার দরকার নেই, আমরা অঙ্কে যাই, অঙ্কে গেলে বুঝতে পারবো। আমাদের কিছু প্রবলেম আছে, মানে ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা সলিউশন করব। আমাদের পরীক্ষার জন্য এই প্রবলেমের অঙ্কগুলো সবচেয়ে বেশি জরুরি। আমরা দেখি এখানে আসলে কি কি আছে। সর্বপ্রথম আছে, দেখেন প্রবলেম 1। প্রবলেম 1-এ বলেছে বাই সেলিং এ টেবিল ফর টাকা 56, অর্থাৎ 56 টাকা দিয়ে একটা টেবিল বিক্রি করে গেইন, গেইন মানে হচ্ছে আমাদের যে প্রফিটটা, সেটাকে হচ্ছে গেইন, ইজ অ্যাজ মাস পার্সেন্ট অ্যাজ ইটস কস্ট। তো আমাদের বলছে আমাদের, আমরা যত টাকা দিয়ে কিনছিলাম, আমরা বাই আমরা একটা টেবিল বিক্রি করলাম 56 টাকায়। তো এইটার কস্ট, এটার গেইনটা হচ্ছে অ্যাজ মাস পার্সেন্টেজ, পার্সেন্ট অ্যাজ ইটস কস্ট। তার মানে এটা আমরা যত টাকা দিয়ে কিনেছিলাম তত টাকা ওর উপরে প্রফিট করছি। সাপোজ আমরা কিনেছিলাম হচ্ছে কত টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, তাহলে এই 10 টাকার উপরে আবার 10% প্রফিট করছি। প্রফিট করলে আমাদের সেখানে আসছে কত টাকা? 56 টাকা। এই বিষয়টা এরকম বলতেছে। তো চলেন আমরা আসলে অঙ্কটা সলভ করি, সলভ করলে বুঝতে পারবেন। তো আমরা সলিউশনে চলে আসি। আমরা এখানে আসলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, আমাদের কস্ট প্রাইস বের করতে হবে। তো অঙ্কে আসলে যেটা আমরা বের করবো সেটাকে আমরা ভেরিয়েবল এক্স ধরে নিই। তাহলে লেট আমরা এটাকে এক্স ধরে নিলাম। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন,
আমাদের কোশ্চেন অনুযায়ী দেখেন এখানে কিন্তু বলছে যে আমাদের কস্ট যা আসছে, কস্টের পরে তত পার্সেন্ট আবার আমরা কি করছি, গেইন করছি। তো আমাদের কস্ট আছে কত, কস্ট আছে হচ্ছে এক্স, আর এক্স এর পরে আমরা প্রফিট করছি কত টাকা, এক্স এর পরে আমরা প্রফিট করছি এক্স ইন্টু এক্স পার্সেন্ট, তার মানে এক্স ডিভাইডেড বাই 100, আর সমান সমান কত টাকা হয়েছে আমাদের, 56 টাকা। তাহলে এটাকে যদি এখন আমরা কি করি, আহ সাধারণ ক্যালকুলেশন করি, এই এক্স এর নিচে একটা ওয়ান আছে, তাহলে এই পরবর্তী পাশাপাশি যে দুইটা এক্স আছে, এক্স দুইটা গুণ হয়ে আপনার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর নিচের এটা গুণ হয়ে যাবে, এই এক্স এক্স এর সাথে গুণ হবে, আর এই ওয়ান ওয়ানের সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের কত আসে, তাহলে দেখেন এখানে আসবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, আর এর নিচে আসবে হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 56। এর নিচে, এরপরে দেখেন এর নিচে একটা এক আছে, তো তাহলে আমরা কি করব, এই এক এবং এক্স এর লসাগু করে দিলাম। তাহলে কত থাকলো, এখানে থাকলো 100, এবং উপরে থাকলো এক্স এবং এক্স স্কোয়ার, এই এখানে হবে হচ্ছে 100x, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 56। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন আসলে এখানে এই জিনিসটা দেখিয়েছি, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের আহ, এক এবং 100-র ভেতরে আমরা যদি লসাগু করি, তার মানে সবচেয়ে বড় আহ, গুণফল যেটা সেটা বের করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 100। এই 100-কে তখন আবার এক দিয়ে ভাগ করতে হবে, তখন যেটা হবে সেটাকে আবার এর উপরে যেটা থাকবে সেটার সাথে গুণ করে দিতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 100, আর এখানে 100-কে 100 দিয়ে ভাগ করলে এক, এবং একের সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে শুধু এক্স স্কোয়ার, এবং এই পাশে তো 56 আগে থেকেই ছিল। তো এরকম হলে তাহলে আমাদের দেখুন এখানে আসতেছে এইটা, এইটাকে এখন তারপরে আমরা সাধারণভাবে 100x প্লাস এক্স স্কোয়ার, এবং পাশে যে 56 ছিল, এই 56 এর নিচে তো আসলে একটা এক ছিল, আমরা আর গুণ করে দিয়েছি, তাহলে থাকতেছে 5600। এবং এরপরে যদি এটাকে আর একটু সাজিয়ে লিখি আমরা, তখন 100x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5600 ইজ ইকুয়াল টু 0। দেন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলায় প্রথমে বড় মান যেটা সেটা রাখবো, দেন 100x মাইনাস 506,000 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন এটা কিন্তু সাধারণভাবে মিডিল টার্ম করেও সলভ করা যায়, কিন্তু আমরা এখন কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা দিয়ে সলভ করব। তো এখানে আমরা দাগ দিয়ে নিই, আমরা শেষে যে পর্যন্ত ছিলাম, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস ইজ ইকুয়াল টু 0। এখানে আমাদের যে সহগগুলো আছে, সেই সহগগুলোকে আমরা এক একটা মান বা ভ্যালু ধরে নিব। যেমন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এক্স এর আগে কিন্তু কোনো এই সহগ নেই, বুঝতে পেরেছেন, মানে কিছু নেই মানে কত আছে, কিছু নেই মানে এক আছে। এখানে দেখেন এক্স এর আগে কিন্তু আসলে কিছু নাই, তো কিছু নাই মানে সেখানে একটা এক আছে। এবং দেখেন এক্স স্কোয়ারের আগে যেটা সেটা বললাম, এরপরে একটা জিনিস লক্ষ্য করেন, যেটা হচ্ছে আপনার এক্স, এক্স এর আগে কিন্তু 100 আছে, আর এটা শেষেরটা তো কনস্ট্যান্ট এইটা। তো এখানে এক যেটা আছে এটা হচ্ছে আমাদের এ, এখানে 100 যেটা আছে এটা হচ্ছে আমাদের বি, আর এইখানে যেটা আছে 5600 এটা হচ্ছে সি। প্রত্যেকটার সাথে কিন্তু সামনে যে অপারেটর চিহ্নগুলো আছে, তার মানে প্লাস অথবা মাইনাস, এটা চলে আসবে। তো এখানে আমাদের এ সমান সমান আমরা কত পাচ্ছি, এ সমান সমান আমরা পাচ্ছি শুধু ওয়ান, বি সমান সমান আমরা পাচ্ছি 100, আর সি সমান সমান আমরা পাচ্ছি মাইনাস 5600। তাহলে এবার আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা, আমরা ফর্মুলাটা বসিয়ে দেবো। সেটা কেমন ছিল, ছিল
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে যদি আমরা এবার বির মান কত, 100 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত, 100 স্কোয়ার মাইনাস 4, এর মান কত 1, আর সির মান কত 5600, আর এটাকে ভাগ হবে 2 এর মান কত 1। তাহলে দেখেন এখানে আমাদের থাকছে 100 প্লাস মাইনাস 100কে যদি আমরা বর্গ করি তাহলে 10,000, আর 5600 এটাকে যদি আসলে আমরা 4 দিয়ে গুণ করি, এটা একটু ক্যালকুলেটরে গুণ করে নেন। তাহলে দেখেন আমরা যদি এটা আসলে গুণ করি তাহলে মাইনাস মাইনাস প্লাস, এবং 5400কে আমরা 4 দিয়ে গুণ করলে পাচ্ছি 22,400, নিচে পাচ্ছি 2। তাহলে এখানে হচ্ছে মাইনাস 100 প্লাস মাইনাস 32,400 ডিভাইডেড বাই, এখানে হবে ডিভাইডেড বাই আপনার 2। তাহলে এখন আমরা করব কি, এই যে 32,400কে রুট রুট ওভার যেটা বর্গমূল আছে সেটা বের করি, তাহলে আসছে 180। তাহলে মাইনাস 100 প্লাস মাইনাস 180 ডিভাইডেড বাই 2। তো এরপরে দেখেন, আহ, আমরা প্রথমে এখানে দুইটা আছে, একটা প্লাস একটা মাইনাস, আমরা প্রথমে প্লাসটা নিব পরে মাইনাসটা নিব। তাহলে মাইনাস 100 প্লাস 180 ডিভাইডেড বাই 2 একবার নিব, আর এর পাশে যেটা থাকতেছে প্রথমে এটা নিলাম, আর এর পাশে আর একটা আছে সেটা হচ্ছে কত, মাইনাস 100 আবার মাইনাস 180 ডিভাইডেড বাই 2 এটা। তো দেখেন এখানে যদি আসলে আমরা বিয়োগ করি, 100 - 100 থেকে 180 বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস 80, এই প্লাস 80 থাকবে ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে প্লাস 40। আর এখানে আসবে হচ্ছে 280, এটা হচ্ছে কত আসবে, মাইনাস ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে মাইনাস 140। তো দেখুন আমাদের অঙ্কে যেটাকে বলছে, অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে কস্ট প্রাইস বের করতে, কেমন, সবার উপরে দেখুন কস্ট প্রাইস কত। তো আসলে কস্ট প্রাইস তো নেগেটিভ হইতে পারে না, যেমন এখানে আমরা ভ্যালুটা পাইছি কিন্তু 140 নেগেটিভ, তো এখানে নেগেটিভ ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেড। এটা দিয়ে দিবেন। আর এখানে তাহলে আমরা এক্স সমান সমান কত পেলাম, 40%। তার মানে আমাদের অঙ্কে যেটা বলেছিল, তার মানে আমরা কস্ট কত, কস্ট সমান সমান কিন্তু আমরা পাচ্ছি, কস্ট হচ্ছে কত, টাকা 40। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এটা তো আপনারা বুঝতে পারছেন, এক্স সমান সমান আমরা 40%, 40 মানে 40 টাকা পেয়ে গেছি। তার মানে বিষয় হলো, এখন আমরা যদি অঙ্কের শুদ্ধি পরীক্ষা করতে যাই সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেন, যে 40 টাকার উপর 40%, আমরা এখানে যদি আসলে ছোট করে অ্যান্সার লিখবেন, যে অ্যান্সার, প্রত্যেকটা অঙ্কে অ্যান্সার লিখবেন যে কস্ট
ইজ টাকা 40। এখন অঙ্কে যদি আসলে আমরা শুদ্ধি পরীক্ষা করতে একটু ছোট জায়গা নিয়ে, তাহলে দেখেন 40-র উপরে আমরা যদি 40% যোগ করি, তাহলে দেখেন কত আসে, 40 + 16, তাহলে কিন্তু 56-এ আসে। যেটা আসলে আমাদের অঙ্কে যে কস্টটা দেওয়া ছিল সেই কস্টের সাথে কিন্তু মিল হয়ে যাচ্ছে, 56-এ আসতেছে। তার মানে আলটিমেটলি আমাদের যে অঙ্কটা করে আমরা যে আসলে 40 টাকাটা এখানে বের করছি, এটা আসলে আমাদের সঠিক উত্তর। তো আপনারা অঙ্ক করে এভাবে আসলে সত্যি পরীক্ষাটা নিজেদের বোঝার জন্য হলেও একবার হয়তোবা করবেন, যাতে পরবর্তীতে আসলে আপনারা বুঝতে পারেন যে আপনাদের অঙ্কটা সঠিক আছে। তো আশা করি আপনারা আসলে অঙ্কটা বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। আমরা চলেন দ্বিতীয় অঙ্ক যাই। এখানে আসলে একটা সলিউশন দেওয়া আছে আমাদের শিটে। এটা স্বাভাবিকভাবে সলিউশন করে দেওয়া আছে, মিডিল টার্ম করে। আপনারা ওইভাবে করলেও হবে, আবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা দিয়ে করলেও হবে। দ্বিতীয় যে অঙ্কটা, এটা লক্ষ্য করেন, দ্বিতীয় অঙ্কটাও একই রকম। আমাদের এখানে একটা পারফেক্ট কম্পিটিশনের অবস্থা বলছে, এবং এই পারফেক্ট কম্পিটিশন আপনারা তো ইকোনমিক্সের ভাষায় বোঝেন যে পারফেক্ট কম্পিটিশন মানে কি। তার মানে হচ্ছে এখানে ডিমান্ড এবং সাপ্লাই সমান থাকবে। যেমন দেখেন এখানে, ইন পারফেক্ট কম্পিটিশন দ্য ডিমান্ড কার্ভ অফ এ কমোডিটি ডি সমান সমান আমাদের এইটা দিয়ে দিছে, এবং সাপ্লাই সমান সমান দিছে হচ্ছে 5p - 1, হোয়ার পি সমান সমান প্রাইস আর ডি সমান সমান ডিমান্ড, এবং এস হচ্ছে কি সাপ্লাই। তো আমাদের এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি এক্সচেঞ্জ এটা বের করতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা সলিউশন লিখে শুরু করি। তো একটা জিনিস দেখেন, সলিউশন লিখে আমরা এখানে আমাদের কি দেওয়া আছে, যে অ্যাকর্ডিং টু কোশ্চেন ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই। তো দেখেন আমাদের এখানে ডিমান্ড কার্ভ কোনটা, ডিমান্ড কার্ভ এখানে দেওয়া আছে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 20 - 3p পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সাপ্লাই। সাপ্লাই কত, 5p - 1। তো একটা জিনিস লক্ষ্য করেন তো, আমরা সিম্পলি ওই পাশের বিষয়গুলোকে এই পাশে নিয়ে চলে আসি। 20 - 3p পি স্কোয়ার 5p প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন মাইনাস পি স্কোয়ারকে আগে নিই স্বাভাবিকভাবে লেখার জন্য। 3p - 5p, তার মানে -8p, আর এখানে 20 আর এখানে 1, তার মানে +21 ইজ ইকুয়াল টু 0। তো দেখেন এখানে আসলে আমাদের প্রথমে যে অংশটা আছে, প্রথম অংশটা আসলে কি হয়ে গেছে, প্রথম অংশটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে যেমন থাকে প্রথমটাই নেগেটিভ চলে আসছে। তো আমরা কি করব, পুরো অংশটাকে নেগেটিভ দিয়ে গুণ করে দিব। তো পুরো অংশটাকে যদি নেগেটিভ দিয়ে বা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে সিম্বল গুলো সব চেঞ্জ হয়ে যাবে। তখন আসবে +p² +8p - 21 ইজ ইকুয়াল টু 0। জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এরপরে দেখেন এখানে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা বসাবো। ওইটা কত ছিল, -b +√b² - 4ac ডিভাইডেড বাই 2a। হ্যাঁ, তো এখানে দেখেন এ সমান সমান কি আছে, এ সমান সমান পির আগে থেকে কিছু আছে, কিছু নাই, তার মানে এ সমান সমান 1। তারপরে হচ্ছে বি সমান সমান হচ্ছে 8, আর সি সমান সমান হচ্ছে -21। তার মানে হচ্ছে এখানে যে সহগগুলো আছে আমরা শুধু সেই সহগগুলোকে বসাইছি। যেমন পির আগে হচ্ছে কত ছিল, শুধু প্লাস ছিল, আর এখানে কিছু ছিল না। তার মানে কিছু না থাকলে একটা +1 আছে আর এই পি স্কোয়ারের সাথে, আর এখানে পির সাথে কি আছে, 8 আছে। তো এইটা হচ্ছে আমার বি, আর লাস্টের যেটা -21, এটা হবে আমাদের সি। তো এইটা এখন হচ্ছে আমরা মানটা বসাবো। যদি এখন মানটা বসাই, তাহলে দেখেন কেমন আসে। আমাদের -8
প্লাস মাইনাস রুট ওভার A1, সি হচ্ছে -21 ডিভাইডেড বাই 2 × 1। তো এখানে তখন আসবে আমাদের 8 প্লাস মাইনাস 64 প্লাস এখানে আসবে হচ্ছে 84 ডিভাইডেড বাই 2। তো আমরা পাশে আর একটা জায়গা নিই। তাহলে আমরা যদি 64 এবং 84 দুইটাকে যোগ করে দিই, তার মানে এখানে কত আসবে আমাদের? -8 প্লাস মাইনাস 184, এই 148 ডিভাইডেড বাই 2। তো 148কে যদি আমরা রুট ওভার করি, বর্গমূল বের করি, তাহলে এখানে আসবে হচ্ছে -8 প্লাস মাইনাস 12.17, রাউন্ডিং করে দিয়েছি আমরা, ডিভাইডেড বাই 2। এরপরে একবার প্লাস নিব, একবার মাইনাস নিব। তো সর্বপ্রথম আমরা প্লাস নিই, -8 প্লাস 12.17 ডিভাইডেড বাই 2। পাশেরটা নিব হচ্ছে -8 মাইনাস 12.17 ডিভাইডেড বাই 2। তো এখানে দেখেন, তোমার 12.17 মাইনাস 84.17 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে একটা মান আমরা পাচ্ছি কত? 2.085। 2.085। আর এখানে এটা তো নেগেটিভ আসবে, 20.17 নেগেটিভ আসতেছে, সেটা কত? 20.17 ডিভাইডেড বাই 2। তাহলে আসবে না 10 পয়েন্ট সামথিং আর কি, মাইনাস, যেমন 20.17, 10.085। তো এখানেও লিখবেন যে নেগেটিভ ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেড। তার মানে আমাদের এক্স, সরি, পি যেটা ছিল, প্রাইস, প্রাইস যেটা ছিল সেটা আমরা তাহলে কত পাচ্ছি? প্রাইস পাচ্ছি হচ্ছে 2 টাকা। পি সমান সমান আমরা কত পেলাম? পি সমান সমান পেলাম 2 টাকা প্রায় 9 পয়সা। এটা হচ্ছে আমাদের প্রাইস। তো আমাদের কিন্তু এখানে আমাদের বলছে অঙ্কে ইকুইলিব্রিয়াম প্রাইস যেটা, এবং হচ্ছে আপনার কোয়ান্ট এই কোয়ান্টিটি, দুইটা বের করতে হবে, কোয়ান্টিটি এবং প্রাইস। তো আমরা তো প্রাইস পেলাম, এখন সাপ্লাই যেটা, এটাই তো আমাদের কোয়ান্টিটি। তো এখন আমরা এই সাপ্লাইয়ের ঘরে পির মানটা বসিয়ে দিলেই কিন্তু আমরা কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি। তো লক্ষ্য করেন, এখানে আমাদের সাপ্লাইয়ের ইকুয়েশনটা কিন্তু অঙ্কেই দেওয়া ছিল, যে সাপ্লাই সমান সমান 5p-1। তাহলে 5 × 2.09, 2 টাকা 9 পয়সা -1। সুতরাং হচ্ছে কত? 10.45 - 1 সমান হচ্ছে 9 টাকা 45 পয়সা। তো এটা হচ্ছে আমাদের কি কোয়ান্টিটি যেটা আছে সেটা। তো এখানে কোয়ান্টিটি যে কোনো কিছু হইতে পারে, এখানে কেজি হতে পারে বা ইউনিটস হইতে পারে, আর প্রাইস তো প্রাইসই, এটাই।
তো সর্বপ্রথম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই অঙ্ক। এবং অঙ্ক শেষে কিন্তু আপনারা অ্যান্সারটা খুব সুন্দর করে লিখবেন। আসলে অঙ্ক শেষ করলে হবে না, অ্যান্সারটা সুন্দর করে লিখতে হবে। আমার যেহেতু এখানে জায়গা নেই, আমি পাশে উপরে অ্যান্সারটা লিখে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই নিচে অ্যান্সারটা বা পরবর্তী পেজে ভালো করে লিখে নেবেন। যেমন এখানে যদি আমরা অ্যান্সার লিখি, এরকম অ্যান্সার লিখবেন। অ্যান্সার লিখে তখন বলবেন যে ইকুইলিব্রিয়াম প্রাইস কত। প্রাইস ইজ টাকা 2.09, and equilibrium quantity is 9.45 ইউনিটস। এরকম দিলে আশা করি আর সমস্যা হবে না। তবে অ্যান্সার অবশ্যই লিখতে হবে কিন্তু। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা তাহলে পরের অঙ্কটায় চলে যাই। এখানে সলিউশন দেওয়া আছে, আপনারা করলে সলিউশনটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে যে জিনিসটা আছে লক্ষ্য করেন, এখানেও আমাদের আগের সেম টাইপ অফ অঙ্ক। এখানেও যে অঙ্কটা দেওয়া আছে, এখানে খুব একটা বেশি চেঞ্জ নেই। আমরা আগেও যেভাবে করছিলাম, শুধু অঙ্কের হয়তো বা মেকানিজমটা চেঞ্জ আছে। তাছাড়া আসলে তেমন কিছুই চেঞ্জ বলা যায় না। তো আমরা একটু সলিউশনটা দেখি। দেখেন, আমরা যদি আসলে অ্যান্সার দেখি, যে এটাও ঠিক একই রকম বলছে। যেমন ফর এ সার্টেন কমোডিটি ডিমান্ড ইকুয়েশন আমাদের দেওয়া আছে। আর ডিমান্ড হচ্ছে কেজিতে, আর প্রাইস হচ্ছে এখানে রুপিতে দেওয়া আছে। এখানে ডিমান্ড সমান সমান কিন্তু আমাদের এইটা, এবং সাপ্লাই যেটা, সেটা আছে দ্য সাপ্লাই ইকুয়েশন গিভিং দ্য সাপ্লাই গিভিং সাপ্লাই এস। আমাদের সাপ্লাই ইকুয়েশনটা সাপ্লাই এস হিসেবে এখানে দেওয়া আছে। সেটা কত টাকা দেখেন, সাপ্লাই এস ইন কেজি ফর প্রাইস, সাপ্লাই এস ইন কেজি, সাপ্লাই হচ্ছে কেজিতে, আর প্রাইস ফর পি ইন রুপিস, প্রাইস হচ্ছে রুপিতে। আর সাপ্লাই এখানে দেওয়া আছে দেখেন 3000 মাইনাস 14p। এবং দ্য মার্কেট প্রাইস ইজ সাচ দ্যাট, মার্কেট প্রাইস এমন যে দ্য ডিমান্ড ইকুয়াল সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাই সমান। তাহলে ফাইন্ড দ্য মার্কেট প্রাইস অ্যান্ড দ্য কোয়ান্টিটি দ্যাট উইল বি বল্ড অ্যান্ড সোল্ড। তার মানে আমাদের মার্কেট প্রাইসটা বের করতে হবে, এবং কোয়ান্টিটিটা যেটা কেনা বেচা হবে। মানে ইকুইলিব্রিয়াম পজিশন যেহেতু বলছে, আমাদের অঙ্কেই যেহেতু বলে দিছে, একটা জিনিস লক্ষ্য করেন, দ্য মার্কেট প্রাইস ইজ সাচ দ্যাট, দ্য মার্কেট প্রাইস ইজ সাচ দ্যাট, এমন যে ডিমান্ড ইকুয়ালস সাপ্লাই। তার মানে এটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম পজিশন রয়েছে, বুঝতে পেরেছেন? ডিমান্ড এবং সাপ্লাই সমান। তো এরকম অবস্থায় আমরা ডিমান্ড এবং সাপ্লাইকে সমান বের করে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সহজে বের করতে পারি। তো দেখুন, উম, আমরা শুধু এখানে ডিমান্ড এবং সাপ্লাইকে এবার সমান করে দিব। দেখেন, ডিমান্ডের ইকুয়েশন ছিল আমাদের কত, ডিমান্ডের ইকুয়েশন ছিল হলো পি স্কোয়ার মাইনাস 94p প্লাস 1000 ইজ ইকুয়াল টু সাপ্লাই কত, 3000 মাইনাস 14p। তো একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যেহেতু একটাই ভেরিয়েবল, আমরা এক পাশে নিয়ে আসি। পি স্কোয়ার মাইনাস 94p প্লাস 1000 মাইনাস 3000 প্লাস 14p ইজ ইকুয়াল টু 0। তো এরপরে দেখেন, আমরা সিম্পলি যোগ বিয়োগ করে যেটা আসি, পি স্কোয়ার মাইনাস 94p প্লাস 1000 আর মাইনাস 3000 প্লাস 14p।
পি স্কোয়ার শুধু একটাই আছে, তাহলে পি স্কোয়ার বসিয়ে দিই। এখানে 94p মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস 14p, তার মানে হচ্ছে -80p। আর এখানে দেখেন প্লাস 1000 মাইনাস 3000, তাহলে এখানে -2000 ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখেন আমরা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেছি অলরেডি। তো এখানে যদি আমরা এবারে সেই ভ্যালুটা আগের মতো করে বসাই, যেমন কি -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার ডিভাইডেড বাই 2a। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি এখানে ভ্যালুগুলো দেখাই, তাহলে আমাদের প্রথম যেটা পির সাথে যেটা আছে সেটা হচ্ছে এ, -80 হচ্ছে বি, আর 2000 হচ্ছে সি। তো আমাদের এখানে ভ্যালুগুলো যদি আমরা লিখি, তো এ সমান সমান হবে পি স্কোয়ারের সহগ, সেটা শুধু 1। আর বি সমান সমান হচ্ছে পি সহগ, সেটা হচ্ছে কত, -80। আর সি সমান সমান হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কত, -2000। তো ঠিক আছে, চলেন আমরা এখন এটাকে ইকুয়েশনে বসিয়ে ফেলি। তাহলে কত পাই, তো দেখেন, তাহলে মাইনাস, সূত্রের মাইনাস, -80 প্লাস মাইনাস আবার -80 হোল স্কোয়ার, আর এর সাথে কত আসবে, 4, এর মান 1, আর সির মান হচ্ছে -2000, ডিভাইডেড দিয়ে দিলাম 2a। তাহলে এবার যে জিনিস লক্ষ্য করেন, এখানে কত থাকতেছে, +80, আর এখানে কত, 80 স্কোয়ার হবে, তাহলে 8 8 64। আর এখানে যদি আমরা কি করি, 4 দুগুণি 8, 8000 ডিভাইডেড বাই, তো 2a মানে কত, জাস্ট 2, এইটা। তারপরে এখানে তো সূত্রের যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে প্লাস মাইনাস, তারপরে হচ্ছে -80কে আমরা যদি বর্গ করি তাহলে 8 8 64 হবে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে +8000। 2000 গুণ 4, 2000কে 4 দিয়ে গুণ করলে 8000। তো দেখেন, তারপরে আমরা যদি এটাকে কি করি, আহ যোগ বিয়োগ বা যাবতীয় অবস্থায় নিয়ে যাই, তাহলে এখানে হচ্ছে 80 প্লাস মাইনাস, আমরা 8 8 12 আছে, 12 আছে হচ্ছে 14, 14400-কে বর্গ করব, বর্গমূল বের করব, ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন এখানে আমরা পাচ্ছি 80 প্লাস মাইনাস 120 ডিভাইডেড বাই 2। তো একবার আমরা প্লাস নিব, একবার মাইনাস নিব, প্লাস 120, এইটা, আবার 80 মাইনাস 120 ডিভাইডেড বাই এইটা। তো দেখেন, এখানে 120-এর সাথে যদি আমরা 80 যোগ করি, তাহলে হবে 200, 200-কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 100। আর এখানে আমরা যদি আসলে বিয়োগ করি, তাহলে থাকে -40, -40-কে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, -20। তো দেখেন এখানে নেগেটিভ ভ্যালু তো আসবে না, কারণ আমাদের প্রাইস তো নেগেটিভ হবে না, তাই না? নেগেটিভ ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেড হবে এটা। আর তাহলে আমাদের প্রাইস সমান সমান কত পাবো আমরা, প্রাইস সমান সমান হচ্ছে এই 100। তাহলে এখন তো আমরা প্রাইস পেয়ে গেলাম, তাহলে আমাদের সাপ্লাই কত, সেটা হচ্ছে আমাদের সাপ্লাই ইকুয়েশন যেটা ছিল, এই যে দেখেন সাপ্লাই ইকুয়েশন, 3000 -14p এখানে বসিয়ে দিব। তাহলে সো দ্য সাপ্লাই ইজ
এখানে কত? এখানে হবে, তার মানে হচ্ছে 1600 ইউনিটস। তাহলে নিচে এবার অ্যান্সার লিখে দিবেন সুন্দর করে। যেমন অ্যান্সার ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ টাকা 100 অ্যান্ড 1600 ইউনিটস। ব্যাস এতটুকু করে দিলে আশা করি আপনার অঙ্ক ফুল হয়ে গেল। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এটা যে লাস্ট অঙ্কটা, সেটা আমরা দেখি। এখানে সলিউশন আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম, এই অঙ্কগুলো আসলে একটা ভেরিয়েবলের। এই অঙ্কটা দেখেন, আমাদের আসলে দুইটা ভেরিয়েবল চলে আসছে। তো দুইটা ভেরিয়েবল চলে আসলে আসলে আমরা অঙ্কগুলো কিভাবে করব না করব, এটাই হচ্ছে এই অঙ্কের মূল বিষয়। তো চলেন আমরা দেখতে থাকি। দেখতে বুঝতে পারবেন আস্তে, আশা করি। তো এখানে আমরা সলিউশন শুরু করে একটা জিনিস দেখেন। এখানে কিন্তু আমাদের অঙ্কে দুইটা তথ্য দেওয়া আছে, মানে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে। দুইটা ভেরিয়েবল কোনটা কোনটা? একটা হচ্ছে দেখেন পি এবং একটা হচ্ছে কিউ। এখানে দেখেন এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ। আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা হয়তোবা শুধু একটা নিয়ে করছিলাম, সেটা হচ্ছে শুধু পি। কিন্তু এই অঙ্কে দেখেন কিউ আসছে। এই যে পি, এই যে কিউ, আবার এখানে 7। তো আমাদের বলছে যে ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়েশন, প্রথমটা হচ্ছে ডিমান্ড ইকুয়েশন আর পরেরটা হচ্ছে সাপ্লাই ইকুয়েশন। এবং আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইসও বের করতে হবে, কোয়ান্টিটিও বের করতে হবে। তো এখানে সমস্যা হচ্ছে একটা, যেটা আমাদের ডাবল ইকুয়েশন, যেটা এটা চলে আসছে, মানে ডাবল ভেরিয়েবল চলে আসছে। তো ডাবল ভেরিয়েবল চলে আসলে তখন আসলে আমরা এটা কিভাবে কি বের করব সেটা আমরা দেখব। এখানে যেহেতু পি এবং কিউ দুইটা মানও আমাদেরকে বের করতে হবে। তো যেহেতু আমাদের দুইটা ভ্যালু বের করতে হচ্ছে, তো সেটাকে কিভাবে সলিউশন করা যায় সেটা আমরা দেখব। তো এটা করতে গেলে সবসময় মনে রাখবেন যে আমরা যেটাকে সহজ ইকুয়েশন আছে, সেখান থেকে হয়তোবা যে কোনো একটা ভেরিয়েবলের মান বের করে নিব। তো এখানে আমাদের, যদি আমরা দেখি, যেমন সলিউশন, সলিউশন দিয়ে এখানে দেখেন প্রথম যে ইকুয়েশন আছে, 2p² প্লাস কিউ² ইজ ইকুয়াল টু 11। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন দেওয়া ছিল দেখেন, p+2q ইজ ইকুয়াল টু 7। এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 2। তো একটা জিনিস দেখেন, দুইটা ইকুয়েশন থেকে কিন্তু আমাদের এই ইকুয়েশন নাম্বার 2, যেটা ইকুয়েশনটা কিন্তু রিলেটিভলি সহজ বলতে পারি আমরা। এই ইকুয়েশন নাম্বার 2 যেটা, কারণ এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন যেহেতু, সেহেতু কিন্তু এখান থেকে সহজে আমরা কি করতে পারতেছি, এখানে আমরা এইটার থেকে পির মান বের করতে পারতেছি। এটা কিন্তু সেকেন্ড ইকুয়েশনটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন, কারণ এখানে ফার্স্ট পাওয়ারেই সীমাবদ্ধ, এর চেয়ে বেশি নাই। তো এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা সাধারণভাবে এখান থেকে পির মানটা বের করে নিব। আমরা এখান থেকে পির মানটাও বের করে নিতে পারি, আবার কিউ এর মানটাও বের করে নিতে পারি। আমি একটা পির মানটা বের করে করিয়ে দেখাচ্ছি আপনারা ক্লাসে।
নিজেরা কিউ এর মানটা করে কিউ কে এখানে বের করে অঙ্ক সলিউশন করবেন, তারপরে সেটা দেখাবেন যদি কোথাও না পারেন। তো দেখেন আমরা এখানে আরেকটা তাহলে একটা কি করি, নতুন একটা পির মান বের করে আমরা এখানে যদি বলি যে ফ্রম ইকুয়েশন নাম্বার 2 উই গেট পি প্লাস 2 কিউ ইজ ইকুয়াল টু 7, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা পি সমান সমান সরাসরি 7 - 2 কিউ লিখলাম। তাহলে 2 কিউ যদি এখানে লিখি তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কিন্তু একটার ভ্যালু বের হয়ে গেছে। সেটা কোনটা? সেটা কিন্তু দেখেন আমাদের এখানে পির ভ্যালুটা, এটা কিন্তু আমরা একটু সেপারেট করতে পারছি। বোঝা গেল যে পির যে ভ্যালুটা আছে, পির ভ্যালুটা এখানে আমরা সেপারেট করে ফেললাম। পরবর্তীতে এই পির ভ্যালুটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশনে নিয়ে বসিয়ে দেবো। তো 1 নাম্বার ইকুয়েশন যেটা ছিল সেখানে এবার পির ভ্যালুটা নিয়ে বসাই। তো নাও আমাদের ইকুয়েশন নাম্বার 1 ছিল 2p² প্লাস কিউ² ইজ ইকুয়াল টু 11। তো এরপর 2p বলতে তো আমরা পেলাম এখন 7 - 2 কিউ এর হোল স্কোয়ার প্লাস কিউ² ইজ ইকুয়াল টু 11। তো তারপরে লক্ষ্য করেন, তো এখানে আমাদের এটা তো বর্গের সূত্রে পড়ে গেছে, বুঝতে পারছেন? এটাকে আপনি একটু লক্ষ্য রাখেন, আমাদের এখানের বিষয়টা কিন্তু বর্গের যে সূত্র থাকে সেই সূত্রের ভেতরে পড়ে গেছে। যেমন আমাদের এই যে 7 - 2 কিউ, এটা কিন্তু এখন বর্গের সূত্রে পড়ে গেছে। তাহলে এটাকে প্রথমে আমাদের বর্গের সূত্র দিয়ে মান বের করে নিতে হবে। তাহলে বর্গের সূত্র দিয়ে যদি আমরা মান বের করি তাহলে 2 আর এখানে সেকেন্ড ব্র্যাকেট 7 এর স্কোয়ার, a² - 2a আর b প্লাস b² প্লাস কিউ² ইজ ইকুয়াল টু 11। তো এরপরে আমরা কি করব, এটার গুণ করি, 7 × 7 = 49, আর এখানে কত আছে, 2 কিউ 7 আর হচ্ছে 2, তাহলে 7 × 14, 14 × 2 = 28, 28 কিউ প্লাস 4 কিউ² সেকেন্ড ব্র্যাকেট প্লাস কিউ ইজ ইকুয়াল টু 11। তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, তুলে দিয়ে স্বাভাবিকভাবেই লিখি, তাহলে দেখেন কত আসে। সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে কিন্তু সাথে সাথে 2 এর সাথে আমাদের প্রত্যেকটা জিনিস গুণ হয়ে যাবে। তার মানে যদি আমরা 49কে 2 দিয়ে গুণ করি তার মানে হচ্ছে 98, 49কে 2 দিয়ে গুণ করলে 98, আর 28কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 56, আর দুগুণে 16, হ্যাঁ 56 কিউ, আর একটা হচ্ছে 8 কিউ² প্লাস কিউ² ইজ ইকুয়াল টু 11। এর সাথে এরপরে যদি আমরা একটু সাজিয়ে লিখি, মানে 11টাকে এই পাশে নিয়ে আসি স্কোয়ারের এবং সাজায় লিখি, তাহলে প্রথমে আসবে আমাদের কিউ², 9 কিউ², কারণ আমাদের এ একটা 9 কিউ², আর এখানে সরাসরি -56 কিউ, আর এখানে আমাদের +98, এর সাথে 11 বিয়োগ যাবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার 9 কিউ² -56 কিউ, আর এখানে 11 বাদ দিলে হবে না কত, 87, ইজ ইকুয়াল টু 0। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা শুধু এখানে বাদ দিলাম এবং যোগ করে আমরা এই পর্যন্ত আসছি, 9 কিউ² -56 কিউ প্লাস, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে প্লাস হবে, প্লাস, যেহেতু এখানে বড় চিহ্নটা হচ্ছে প্লাস। তো এখন কিন্তু আমরা
আগের যে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলায় কিন্তু পৌঁছে গেছি। তো এখন আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা এখন এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলায় চলে যাব এবং ওখানে মানটা বসাই দিব। তো এখানে যদি আমরা মানটা আসলে বসাই তাহলে দেখেন কেমন আসবে। এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা এখান থেকে, যেমন মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এবং এখানে দেখেন এ হচ্ছে 9, -56 এটা হচ্ছে বি, আর 87 এটা হচ্ছে সি। তার মানে মানগুলো যদি আলাদা করে বসাই, এ সমান সমান কত, এ সমান সমান 9, বি সমান সমান কত, বি সমান সমান হচ্ছে -56, আর সি সমান সমান কত, সি সমান সমান হচ্ছে +87। তাহলে এবার আমরা মানগুলো বসালে দেখি আসলে কি আসে। তো এখানে দেখেন আমাদের এখানে বি এর মান হচ্ছে -56, তাহলে সূত্রের মাইনাস, -56 প্লাস মাইনাস আবার বি স্কোয়ার -56 স্কোয়ার -4, এর মান কত, 9, সি এর মান কত, 87 ডিভাইডেড বাই 2a। এরপরে যদি এটাকে আমরা আর একটু ডিটেলসে চলে যাই, আমরা এখান থেকে লিখি শুরু থেকে। তো এখান থেকে যদি আমরা এটাকে লিখি তাহলে দেখেন -56 এবং -56 এবং 56 মাইনাসে মাইনাসে প্লাস, এবং 56কে যদি বর্গ করা হয়, $3136, আর এটা 4 × 9 × 3132। এখানে আমরা আহ, এখানে এর মান বসানো ভুল হয়ে গেছে, এ হবে 9, 2 × 9, তার মানে 9 × 2 = 18। তাহলে 56 এখানে প্লাস মাইনাস, দেখেন দুইটাকে যদি বিয়োগ করি তো থাকে হলো 4, আর নিচে কত হবে, নিচে হবে 18, আর নিচে থাকবে 18। তার মানে 56, এবার বর্গমূল করলে হবে 2, নিচে হবে 18। একবার প্লাস নেব একবার মাইনাস নেব, 56 প্লাস 2 -18, আর এটা হচ্ছে 56 -2, নিচে হচ্ছে 18। তাহলে এখানে দেখেন আমাদের দুইটা ভ্যালু আসবে হয়তোবা, 58 - 18 ইজ ইকুয়াল টু, এই মাইনাস বলি কেন, ভাগ 18, 3.22। আর এইখানে কোডটা আসে, এখানে আসে 54 ডিভাইডেড বাই 18 সমান সমান কত, সমান সমান আসে 3 × 18 = 54, তার মানে 3। এখন দেখেন দুইটাই কিন্তু পজিটিভ ভ্যালু, তার মানে আমরা কোনোটাই বাদ দিতে পারতেছি না। তো আমরা অঙ্কে দেখেন তো বের করতেছিলাম কি, আমরা অঙ্কে কিন্তু কিউ কে বের করতেছিলাম। ঠিক আছে, আমাদের অঙ্কের যে মূল জায়গা ছিল সেখানে গিয়ে লক্ষ্য করেন আমরা কিন্তু কিউ কে বের করতেছিলাম, এই যে কিউ, 9 কিউ স্কোয়ার 56 কিউ। তার মানে আমরা এই যে দুইটা ভ্যালু পেলাম, এই দুইটাই কিন্তু কিউ এর ভ্যালু। তাহলে আমরা এখন লিখবো, একটাকে লিখবো Q1 আর একটাকে লিখবো Q2। তাহলে প্রথম যেটা পেলাম এটাও একটা কিউ, প্রথমে যেটা পেলাম এটা একটা কিউ,
আবার এইটাও একটা কিউ। তো আমরা যদি আসলে এখানে কোনোভাবে এটাকে পার্থক্য না করে রাখি, এটা আসলে আমরা কনফিউজ হয়ে যাব পরে। তো এই জন্য একটাকে দিব Q1 আর একটাকে দিব Q2, যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। তো আমরা তো দুইটা কোয়ান্টিটি পেলাম। তো এখন আমাদের এখন প্রাইস বের করতে হবে। তো প্রাইস বের করতে গেলে আমাদের এখানে যেটা হচ্ছে সহজ ইকুয়েশন, সেখানে গিয়ে আমরা কিউ এর মানটা বসিয়ে দিব। দেখেন আমরা এই যে সেকেন্ড ইকুয়েশনটা আছে, সেকেন্ড ইকুয়েশনে এখন কিউ এর মান বসিয়ে দিব। এখানে কত ছিল? পি প্লাস 2Q ইজ ইকুয়াল টু 7। Now we determine the quantity with the, না, now we determine the price হবে, সরি, কারণ কোয়ান্টিটি তো বেরি করে ফেলছি। With the value, yes, values of Q. তো when, আচ্ছা, prices with the values of Q when Q1 is equal to 3.22, then price is, আমাদের দেখেন ইকুয়েশনটা কোনটা ছিল? ইকুয়েশনটা ছিল, এখানে একটা ইকুয়েশনে বসালে হয়, তবে আমাদের সহজ যে ইকুয়েশনটা আছে আমরা সেই ইকুয়েশনটাই বসাই। যেমন পি প্লাস 2Q ইজ ইকুয়াল টু 7। তাহলে পি প্লাস 2Q ইজ ইকুয়াল টু 7। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু 7 - 2Q। তাহলে 7 আর কিউ, আমরা প্রথমে কি Q1 এর মান ধরছি, যেহেতু এখানে আমরা কিউ এর অন এর মান নিয়ে আসছি, যেহেতু আমরা প্রথমে কিউ ওয়ান এর মান এখানে নিয়ে চলে এসেছি, তাহলে আমরা Q1 এর মান ধরবো ইন্টু 3.22। তাহলে 7 - 6.44 গুণ করলে আসবে। তাহলে যদি আমরা এরপরে বসাই 7 - 6.44, তার মানে এখানে আসবে না হচ্ছে 0.56, মানে 56 পয়সা। এরপরে যখন আসলে আমাদের কিউ সমান কিউ, when Q2 is equal to 3, then price is, সংক্ষেপে, পি প্লাস 2Q is equal to 7। তাহলে এখানে আমরা পি ইকুয়াল 7 - 2Q, তাহলে 7 - 2 × 3, তাহলে কত আসে? 7 - 6 ইজ ইকুয়াল টু 1। তো দেখেন এখানে আমাদের দুইটা বিষয় আছে। প্রথমে যেটা আমরা বের করলাম, Q1 দিয়ে যেটা আমরা বের করব সেটা হচ্ছে P1, আবার Q2 দিয়ে যেটাকে আমরা বের করব সেটা হচ্ছে P2। বুঝতে পেরেছেন? মানে যার সাপেক্ষে যেটাকে আমরা বের করতেছি, তার সাপেক্ষে সেটাকে আমাদের লিখতে হবে। এখানে যখন আমরা Q1 নিছি, সুতরাং এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে P1। আবার এখানে যেহেতু আমরা Q2 নিছি, সুতরাং এখান থেকে যেটা আমরা বের করব সেটা হচ্ছে Q2। ওকে, যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। তারপরে সুন্দর করে আপনারা অ্যান্সার লিখে দিবেন।
কারণ অ্যান্সার লেখাটা গুরুত্বপূর্ণ। প্রথমে ইকুইলিব্রিয়াম প্রাইস লিখবেন, পরে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি লিখবেন। তো সর্বপ্রথম আমরা হয়তোবা প্রাইস কত ছিল, আমরা P1 লিখি। P1 সমান সমান হচ্ছে কত, আমরা হয়তোবা টাকা লিখি, টাকা 0.56। দেন আমাদের এই কোয়ান্টিটি কত হবে, Q1 আপনার 3.22 কেজি বা ইউনিটস। আবার যখন আমাদের P2 সমান সমান টাকা 1, তখন আমাদের Q2 সমান সমান হবে কত, 3 3 কেজি। তার মানে এখানে যেটা বোঝায় সেটা হলো আমাদের যে প্রাইসটা আছে, এই প্রাইসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে যখন আমাদের প্রাইস হচ্ছে P1 এইটা, তখন আমাদের কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা আসবে। আবার আমাদের প্রাইস যখন আমরা এত টাকা করে চার্জ করব, তখন আমরা কিন্তু তখন Q2 কোয়ান্টিটি বিক্রি করতে পারবো, তার মানে 3 কেজি করে সেল করতে পারবো। আবার যখন আমাদের প্রাইস হবে এইটা, তখন কিন্তু আমাদের যে ডিমান্ড হবে সেটা আমরা এতটুকু সেল করতে পারবো। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের মোটামুটি ম্যাথ। এটা বইতে সলিউশন করে দেওয়া আছে, আমি ওটা থেকে ডিটেলস স্টেপ বাই স্টেপ করিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আপনাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের যাবতীয় বিষয়, যেটা ভালোর কোনো শেষ নাই। এই অঙ্কে আরো অনেক কিছু আছে, তবে আমাদের বিজনেস অ্যাপ্লিকেশন আপাতত এখানেই সীমাবদ্ধ। তো আমরা শুরু থেকে একবার রিক্যাপ করি যে আসলে আমরা কোথা থেকে শুরু করেছিলাম এবং কি কি দরকার। আমাদের এই শীটটা আমি পোর্টালে দিয়ে দিব আপনাদের, আপনাদের যে পোর্টাল আছে, আশা করি ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের আমাদের যে লার্নিং অবজেক্টিভস গুলো ছিল, সেটা হচ্ছে এটা, যে কোয়াড্রেটিক ইকুয়েশনকে আসলে প্রথমে আমরা রিকগনাইজ করতে শিখবো কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা তো আমরা শিখেছি। এরপরে হচ্ছে ট্রেস দ্য এলিমেন্টস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, এতক্ষণ আমরা দেখলাম যে এলিমেন্ট গুলো কি কি। দেন আইডেন্টিফাই দ্য টাইপস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন কত প্রকার হতে পারে আমরা দেখেছিলাম। একটা হচ্ছে জেনারেল, আর একটা হচ্ছে পিওর। যেটাই আসলে ফার্স্ট পাওয়ার এবং সেকেন্ড পাওয়ার দুইটাই থাকে সেটা হচ্ছে জেনারেল, আর যেটাই শুধুমাত্র আমাদের সেকেন্ড পাওয়ার থাকবে সেটাই হচ্ছে পিওর। আর তারপরে হচ্ছে সলভ, আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করতে পারি সেটা দেখেছিলাম। এবং সর্বশেষ আমরা অ্যাপ্লিকেশন দেখেছি, যেটা হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশন, যে আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো আমরা কিভাবে সলভ করতে পারবো। সেই বিজনেস অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমরা আহ, নিচে দেখিয়ে দিয়েছি। তো চলুন ইন ডিটেলস আর একবার যাওয়া যাক। এটা আইনস্টাইনের একটা বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটির একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যা মোটামুটি পৃথিবীর সবাই পরিচিত আর কি বলা যেতে পারে, কিনেটিক এনার্জি। এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটাস শব্দ থেকে এসেছে, যেটা দ্বারা আসলে দুই বোঝায়। এবং কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসলে স্কোয়ার ইকুয়েশন। এটা আসলে সর্বোচ্চ মান বা ভ্যালু অফ দ্য মান হবে হচ্ছে 2। তারপর এটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে আসছে না আসছে এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরছি জাস্ট, এটা স্যার আর কিছু না। এটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন আর হচ্ছে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে লক্ষ্য করেন জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশনে কিন্তু এখানে এক্স থাকবে এবং এক্স এর উপরে কিছু নেই, মানে একটা ওয়ান আছে। তার মানে এখানে ফার্স্ট পাওয়ার, আর এখানে এক্স এর কিন্তু সেকেন্ড পাওয়ার। তো দুইটাই যখন, যেখানে আসলে সবাই থাকে সেটাকে তো জেনারেল বলে। যেমন আমরা যখন জেনারেল পাবলিক বলি না, তার মানে কি, ওর ভেতরে মানে যিনি পলিটিশিয়ান তিনিও আছেন, আবার যিনি পলিটিক্স করেন না তিনিও আছেন। তার মানে কি, তার মানে হচ্ছে সাধারণ মানুষ। কারণ মানুষ দুই প্রকার, একজন পলিটিশিয়ান, নন পলিটিশিয়ান। তারপরে হচ্ছে দেখেন পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, যে কোয়াড্রেটিক ইকুয়েশনে আসলে কি আছে, এক্স এর একটা হাইয়েস্ট ভ্যালু আছে শুধু এক্স, কিন্তু এক্স এর কোনো ফার্স্ট পাওয়ার নেই বা সিম্পল ওয়ান পাওয়ার নেই। সেটা হচ্ছে পিওর
কোয়াড্রেটিক ইকুয়েশন। তারপরে হচ্ছে ওয়েজ টু সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন। আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন কতভাবে সলভ করতে পারি, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন আর একটা হচ্ছে কম্পাউন্ডিং স্কোয়ার। কমপ্লিটিং ফ্যাক্টরাইজেশন তো আমরা সিম্পলি যে মিডিল টার্ম করে আমরা সলভ করতাম, এইটা এটা দেখেন এখানে আমরা একটা সলভ করে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর কমপ্লিটিং স্কোয়ার হচ্ছে আমরা কমপ্লিটিং স্কোয়ার করার যে সূত্র আছে সেই সূত্র দিয়ে এটাকে সলভ করছি। এখানে এরকম মেথড অফ ফ্যাক্টরাইজেশন, আমাদের সর্বপ্রথম মেথড অফ ফ্যাক্টরাইজেশন দিয়ে কিছু অঙ্ক সলভ করে দেওয়া আছে। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এটা তেমন কোনো বিগ ডিল না। আবার এর সাথে সাথে আমাদের মেথড অফ কমপ্লিটিং স্কোয়ার যেটা, এটা দিয়েও আমাদের কিছু অঙ্ক করে দেওয়া আছে। মেথড অফ কমপ্লিটিং স্কোয়ারে মেইনলি হচ্ছে আমরা যে সূত্রটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সূত্রটা, যেটা হয়তো বা আমরা অনেকে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা, ইকুয়েশন ফর্মুলা নামেও পরিচিত। এই ফর্মুলার মাধ্যমে এই সূত্রটা আমরা ব্যবহার করে থাকি। এখানে কিছু এক্সারসাইজ আছে, এটা আপনি দেখেন। এই যে এক্সারসাইজটা আছে এটার কিন্তু রিয়েল সলিউশন এক্সিস্ট করে না। এটা মানে রিয়েল সলিউশন, মানে এটা হচ্ছে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার আসবে। ঠিক আছে, মানে 2 3 4 5 এরকম আসবে না, এটা মাইনাস নিয়ে আসলে উত্তর আসবে। তো আপনারা এই অঙ্কটা সলভ করেন, এটা কিন্তু একটা মজার অঙ্ক। আর যদি না পারেন সলভ করতে তাহলে ক্লাসে আসেন, ক্লাসে আমি এই জিনিসটা আলোচনা করে দেবো, কেমন? ইমাজিনারি নাম্বারে সলিউশন আসবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা আমরা লাস্ট এক্সাম্পল 4 আর প্রবলেম 4 একই রকম। এটা কিন্তু আমরা একেবারে শেষে সলভ করে দিয়েছি, আপনারা শেষে দেখেন। এক্সাম্পল 39, এটাও ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইকুইলিব্রিয়ামের অঙ্ক। দ্যাট ইজ নট এ বিগ ডিল, আপনারা ইচ্ছা করলে সলিউশন করে নিতে পারবেন, আর এখানে সলিউশন করে দেওয়া আছে। শেষে আমরা যে প্রবলেমের অঙ্কগুলো করেছিলাম, এই এই অঙ্কগুলো হচ্ছে মেইনলি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, এগুলো দেখেন। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1, এটা বইয়ের সলিউশন। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2, এটা বইয়ের সলিউশনের সাথে সাথে আমি নিজেও সলিউশন করে দিয়েছি। সলিউশনগুলো আছে এখানে, আপনারা একটু দেখে নিন। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 3, এখানে সলিউশন আমি নিজে করে দিয়েছি, আর বইয়ের সলিউশনও আছে। আপনারা যে কোনো একটা সলিউশন করলেই হলো, যাতে ভুল না যায়, এটাই হচ্ছে মূল বিষয়। এবং সর্বশেষ যেটা, এটা হচ্ছে নাম্বার 4, যেখানে আসলে দুইটা ভেরিয়েবল আসছে, আমাদের অন্যান্য অঙ্কে একটা ভেরিয়েবল ছিল, বাট এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে অঙ্কটা সলভ করছি। তো আপনারা এই দুইটা ভেরিয়েবল, একটা পি আর একটা কিউ, তো এরকম অবস্থা যেখানে আসলে 2 ভেরিয়েবল এক্সিস্ট করতেছে, আপনারা সেগুলোকে নিয়ে একটু অঙ্ক করবেন। আর মনে রাখবেন, আমাদের এখানে যদি 3টা ভেরিয়েবল থাকতো এবং দুইটা ইকুয়েশন থাকতো, তাহলে কিন্তু আমরা সলভ করতে পারতাম না। নাম্বার অফ ভেরিয়েবলস এবং নাম্বার অফ ইকুয়েশন, এটা যদি সেম হতে হবে, অথবা নাম্বার অফ ইকুয়েশনের মাত্রা বেশি হতে পারে, কিন্তু নাম্বার অফ ভেরিয়েবলস থেকে যদি নাম্বার অফ ইকুয়েশন কম হয়, সেক্ষেত্রে কিন্তু এটা সলিউশন করলে মান বের করা যায় না। তো এটা ইকুয়েশন চ্যাপ্টারে আমরা ক্লাসে আলোচনা করব। আর এখানে সলিউশন এটা দেওয়া আছে পরবর্তীতে, এখানে এটা সলিউশন দেওয়া। এবং এই ছিল হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের মূল জিনিস, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আর সবার আহ, যতটুকু বুঝতে পেরেছেন, আর ক্লাসে যদি এরপরেও কিছু না বুঝতে পারেন, ক্লাসে আলোচনা করা যাবে বা প্রশ্ন রেজ করবেন, আশা করি আমরা সেখানে সলভ করে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।